আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি মিথ্যা অপবাদ গল্প, নতুন একটি গল্প নিয়ে আসলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে গল্পটি। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করলাম। এক অজানা ঠিকানায় চলছি আমি। জানি না কোথায় যাব, কোথায় থাকবো, জানি না কি করব। আজও এক অজানা প্রশ্ন আমায় কাঁদায়, কাউকে কি ভালোবাসা ভুল? তবে কেন আমি সবার কাছে অপরাধী? অনেক দূরের পথ পাড়ি দিতে হলো আমায়। কেউ নেই আমার এই পৃথিবীতে, আবার নতুন করে সবকিছু শুরু। বাবা মা সহ পুরো পৃথিবীর কাছে আমি অপরাধী। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে একটা ঝাঁকুনি খেয়ে হুঁশ ফেললো, কারণ অবশেষে ট্রেন ছাড়লো আর আমার যাত্রাও শুরু হলো। একটু একটু করে সব রাস্তা দৌড়ে চলে যাচ্ছে, আর আমি ধীরে ধীরে নতুন কোথাও যাচ্ছি। জানালার এক পাশে বসে আছি আর দেখছি সব কিছু চলে যাওয়ায়। তখনই একটা মেয়ে আমাকে ডাকে। দেখতে অনেক সুন্দর, আর সাথে কোমল কণ্ঠ, লাল রঙের সোনালি রংযুক্ত থ্রি পিস পরে আছে, চোখে গাঢ় করে কাজল দেয়া। সে আমাকে বলতে থাকলো, এই যে আপনি আমার সিটে বসেছেন কেন? যে আপনার সিট মানে? আরে অদ্ভুত লোক দেখি, এই পুরো কেবিনটাই আমার, আর আপনি বলছেন এটা কার সিট? কিন্তু এখানে তো আমি বসছি। আরে আপনি কি উঠবেন নাকি আমি লোক ডাকবো? আসলে এখন তাহলে আমি কি করব? ঠিক তখন একজন লোক আসে আর বলে, জি আপনি কে? আমি এই ট্রেনের লোক। কেন, কি হয়েছে? ও যাক, আপনি এসেছেন। দেখুন, আমি পুরো কেবিনটাই নিজের নামে বুক করেছি, আর সে আমার কেবিনের সিটে বসে আছে। তা ভাই, আপনার কি টিকিট আছে? না তার তো নেই ভাই। তাহলে উঠলেন যে ট্রেনে? আসলে ভাই অনেক তাড়াতাড়ি করে উঠেছিলাম তো। তা টিকিট ছাড়া তো ট্রেনে ওঠা যাবে না। আসলে ভাই ভুল হয়েছে, বুঝতে পারিনি। তাহলেই দেখুন কোন ধরনের পাগল যে আসে এখানে। এই জন্যই ট্রেনে আসতে চাইনি। কেন যে ফ্লাইটের টিকিটটা আগে কাটলাম না, অসহ্য। আপনি শান্ত প্লিজ ম্যাম, আমি বিষয়টা দেখছি। আর এই যে আপনি উঠুন, ওনার কেবিন থেকে বের হন, আর আমার সাথে এদিকে একটু আসুন। আমি তার কথা মতো একটু দৌড়ে গেলাম। তারপর, এই যে টিকিট ছাড়া তো ট্রেনে উঠছেন, তা এখন 1000 টাকা দেন। কেন ভাই? আরে টিকিট ছাড়া উঠছেন আর টাকা দিবেন না, নাকি ট্রেন থেকে নামবেন? তাও তো পারবেন না। দেন এখন টাকা। ভাই একটু টাকা কম রাখলে হয় না? এমনিতে অন্যের কেবিনে গিয়ে বসছেন, আবারও কম চান? তাড়াতাড়ি টাকা দেন। তারপর আর কি, টাকা দিলাম আর সে চলে যাচ্ছিল। তখন বললাম, ভাই সিটটা কোন দিকে? কিসের সিট? কেন বসার? তা টিকিট কি কেটেছেন? না তো। তাহলে সিট কোথায় পাবেন? কেন ভাই টাকা নিলেন যে? তা ট্রেন কি ফ্রি চলবে? তা ভাই তাহলে কোথায় বসবো? তা আমি কি জানি। বলেই চলে গেল। কিছুই বলার নেই। পুরো ট্রেনেই সিট ভর্তি। এবার অনেকে শুধু একজন বসার জন্য পুরো কেবিনে বুক করেছে, আর এদিকে আমার কাছে বেশি টাকাও নেই। তারপর আমি ট্রেনের এক কোনায় মেঝেতে বসে পড়লাম। বসে আছে, ট্রেনও চলছে। বাবা মার কথা খুব মনে পড়ছে, তবু মন চাচ্ছে না তাদের কাছে যেতে, কারণ তারা চায় না আমাকে। কখন যে উদ্দেশ্যহীনভাবে পৌঁছাবো তাও জানি না। তারপর দেখতে দেখতে চোখ লেগে আসলো, আর হারিয়ে গেলাম আমার অতীতগুলো ভাবতে লাগলাম। তো চলুন আপনাদেরকে শুনে নিয়ে আসি। আজ থেকে 8 বছর আগের কথা। মামার বাড়িতে বেড়াতে গেলাম। নিজের মায়ের আপন ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলাম কিছুদিনের জন্য ঘুরতে। কলেজ কিছুদিনের জন্য ছুটি, তাই আমি একাই ঘুরতে গিয়েছিলাম আমার মামার বাড়িতে। শুধু ঘুরতে যাওয়ার জন্য নয়, বরং আরেকটি কারণ ছিল, আর তা হলো আমি আমার মামাতো বোনকে ভীষণ ভালোবাসি। তবে তা কখনো তাকে বলিনি। একবার ভেবেছিলাম তাকে বলবো, কারণ আমিও কলেজ পাশ করবো সেই বছর, আর একটা ভালো চাকরিও করছি। তাকে অনেকদিন ধরে ভালোবাসি, তবে কখনো বলার সাহস হয়নি, কারণ তারা বিশাল বড় লোক। আমার মামা অনেক বড় ব্যবসায়ী, সে তুলনায় আমরা কিছুই না। তবে আমার মামা আমাকে ভীষণ ভালোবাসে। আমার এটাও বিশ্বাস ছিল, আমি তার মেয়েকে বিয়ে করতে চাইলে সে না করবে না। আমি যাকে ভীষণ ভালোবাসি সে ছিল আমার আপন মামাতো বোন ঋতু, যার জন্য আমাকে 8 বছরের শাস্তি ভোগ করতে হয়েছে। টানা টানা চোখ, কোমর সমান কালো চুল, ধবধবে ফর্সা, ভীষণ মায়াবী এক মুখ, যে কেউ তাকে একবার দেখলে তার মায়ে পড়ে যাবে। হ্যাঁ, আমি এমনই এক রূপসী বড়লোক বাবা রাজকুমারীকে ভালোবেসেছি, যার জন্য আজ আমি সবার কাছে আকাশ সমান অপরাধী। তবে আমার ভালোবাসার জন্য নয়, বরং আমার তার উপর দুর্বলতার জন্য। ঋতুকে বলতে গেলে ছোট থেকেই পছন্দ, তবে সময়ের সাথে সাথে তার প্রতি এক অন্যরকম অনুভূতি কাজ করা শুরু করে, যা আমি নিজেও একটা সময় বুঝতে পারি। মামার বাড়ি রংপুরে, তাদের বাড়িতে বেড়াতে গেলাম। মামার বিশাল বাড়িতে বিশাল এক বাগান। তারপর মামার বাড়িতে যাওয়ার পর তার বাড়িতে ঢুকলাম। প্রায় 2 বছর পর মামার বাড়িতে এলাম। বাড়ির ডাইনিংয়ে সোফায় বসলাম। তারপর মামা মামি আসলো, তারপর তাদের সালাম দিলাম। মামা আসসালামু আলাইকুম, মামি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তা আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামা, হয়নি। তা মামা তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি।
তবে তোর মামির জন্য আর তেমন ভালো নাই, সব সময় তার শাসন মেনে চলতে হয়। ভাগিনার সামনে খালি যত সব কথা। রাফি, তুই আবার তোর মামার কথা শুনিস না। তা কেন বলবো না শুনি? আমি আমার ভাগনার কাছে বিচার দিব না তো কার কাছে দিব? মামার মামি দুজনেই দুজনকে খুব ভালোবাসে, আর তারা এমনই নিজেদের মাঝে হাসি খুশি ভাব নিয়ে থাকে। ঠিকই তো, আমার মা মামার কাছে বলবে না তো কার কাছে বলবে? মামা তুমি বলো তো। কি বলবে শুনি? ডাক্তার বলেছে মিষ্টি তাকে না খেতে, আর সে রাতে চুপি চুপি 5টা মিষ্টি খেয়েছে। বলো কি মামা, 5টা খেয়েছো? না মামা, তুমি এটা মোটেই ঠিক করোনি। তাইলে বোঝ কেন শাসনে রাখি। তারপর মামা বলে ওঠে, তাহলে মামি ভাগনা এক হয়ে গেলি, আমি তাহলে একা? তাইলে বোঝো কেন তোমাকে শাসনে রাখি। তাই তো, তাহলে দেখি। তখন হঠাৎ করে কারো পায়ের হিলে শব্দ পাই। কে যেন 2 তলা সিঁড়ি দিয়ে নামছে। পরে পরে চোখ তুলে দেখি মামাতো বোন ঋতু। তবে তাকে চেনাই যাচ্ছে না, সম্পূর্ণ আলাদা লাগছে। পরনে টপ আর জিন্স, হাতের আঙুলে গোলাপি নেল পালিশ, ঠোঁটে লাল রঙের লিপস্টিক। তারপর সে নিচে নামলো। তারপর মামা বলে ওঠে, দেখ কে এসেছে। পরে সে আমাকে দেখে, তবু কিছু না বলে মামাকে বলল, বাবা, আমার 50,000 টাকা লাগবে, দাও এখনই। কেন? কালি না 20,000 টাকা নিলি, তবে আজ? মামা, তুমিও না কিছুই বোঝো না। কাল তো আমি ক্লাবে পার্টি করছি, সেখানে টাকা দিচ্ছি। আর আজ আমি আরেকটা পার্টিতে যাব, তার জন্য কিছু শপিং করা লাগবে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি বাবা, বুঝেছি, পরে নিস। না বাবা, আমি এখনই যাব, তুমি আমার এখনই টাকা দাও। আহা, তা না হয় দিলাম। তা দেখ, রাফি এসেছে, ওর সাথে একটু কথা বল। ও কতদিন পর এলো? এখানে কি বলার আছে, দেখছি তো এসেছে। তা খালি দেখলেই হবে, কিছু কথাবার্তা বলবি না? মা প্লিজ, আমার তাড়াতাড়ি যেতে হবে। দেখেছো, তোমরা যেটা এত সময়ও বুঝলে না, ও কিন্তু ঠিকই বুঝছে। যাক, তারপর একটু ওর সাথে কথা বললো। বাবা, তুমি আমার কি শুরু করলে? আচ্ছা বুঝেছি, আমার রাজকুমারীটার খুব তাড়া আছে, নে টাকা নিয়ে যা। ও হ্যাঁ বাবা, আমাকে আরো 20,000 টাকা বেশি দিও। কেন? আবার কেন? আমি আমার চুলগুলো চকলেট কালারের করব। আমার না সব বান্ধবীদের চুল চকলেট কালারের করা, খালি আমার নয়। তার অসম্ভব রূপের সাথে যেন চুল কালার করা একদমই মানায় না। তাই আমি তখন বলি, তোমাকে চুল কালার করার সাথে এমনিতে অনেক সুন্দর লাগছে, আর তুমি যদি আরো সাথে শাড়ি পরো তবে তোমাকে আরো সুন্দর লাগবে। এই কথাটা বলার পরেই সে হেসে বলে ওঠে, এই আমি তোর মতো কি খ্যাত? তুই এসবের কি বুঝিস? আর আমি পরবো শাড়ি, তুই আমার সম্পর্কে কিছু জানিস? ঋতু, এসব কি? কেউ কি অতিথির সাথে এমন ব্যবহার করে? তা কি করবিও শুনি? হো, কেন আমার বিষয়ে মাথা ঘামাবে? তাই বলে তুই ওকে এসব কথা বলবি? তা কি বলবো শুনি? কেন যে তোমরা এইসব খ্যাতকে এইসব মডার্ন বাড়িতে নিয়ে আসো আমি বুঝি না, যত সব ছোট লোকেরা। তখন মা মেয়ের মধ্যে একটু কথার কাটাকাটি হয়। মামি ঠাস করে তার গালে একটা থাপড় মেরে দেয়। কেউ মেহমানের সাথে এমন ব্যবহার করে? দিন দিন একটা বেয়াদব হচ্ছ। মা, তুমি আমার গায়ে হাত তুলতে পারলে এই ছোট লোকটার জন্য? তুলেছি, বেশ করেছি, আরো তুলবো। যদি আর একবার ওর সাথে খারাপ ব্যবহার করছো তো ভুলে যেও না, ও তোমার মামতো ভাই, আর ও তোমার চেয়েও বড়। আমি ওই মারের শোধ তুলবো, দেখিস তোর আমি কি হাল করি। আর তারপর সেখান থেকে চলে যায়। আচ্ছা মামি, তুমি আবার ওর গায়ে হাত তুলতে গেলে কেন? আমি কিছু মনে করিনি। তুমি মেয়েটাকে অমন করে না মারলেও পারতে, ও তো এমন ছোট কিছু হয়তো না বুঝে বলেছে। হ্যাঁ মামি, তোমার এভাবে ওকে না মারলেও পারতে। তারপর মামি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। তখন মামা বলল, কিরে, তুই আবার মনে কিছু করিসনি তো? না মামা, কি যে বলো, আমি কিছু মনে করিনি। তুই আবার ওকে এসব শাড়ি পরার কথা কেন বলতে গেলি? কতগুলো কথা শুনিয়ে দিল। আরে মামা বাদ দাও তো এইসব। ঠিক আছে, তুই তাহলে এখন রুমে গিয়ে রেস্ট নে, অনেক দূর থেকে আসছিস, যা গিয়ে ফ্রেশ হ। তারপর আমি মামার কথা মতো রুমে গিয়ে বিছানায় শুলাম। আর ঋতুর কথা ভাবছি, সে আমার সাথে এমন ব্যবহার করতে পারলো, তাহলে আমি কিভাবে আর তাকে ভালোবাসার কথা বলবো? কিন্তু আমি তো ভুল কিছু বলিনি, তাকে তো কালো চুলা শাড়িতেই বেশ মানায়। তারপর ভাবলাম, না, আমারই ভুল হয়েছে এখানে এসে তাকে এইসব কথা বলা। পরে সে বাড়িতে আসলে তার কাছে আমি মাপ চাইবো, আর পারলে আমার ভালোবাসার কথা বলবো। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম তা বুঝতেই পারলাম না। ঘুম থেকে উঠে দেখি বিকেল 5টা বাজে। তারপর আমি রুম থেকে বের হয়ে বাড়ির ছাদে গেলাম। বিশাল বড় ছাদ, বাড়ি অনেক বড়, তাহলে ছাদ আবার বড় হবে না? বিকেলবেলা একটু পরে সন্ধ্যা হবে। হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট চোখে পড়লো। তা আবার সেই সিগারেট না, ব্যানসন লাইট, বেশ দামি সিগারেট। কেউ আবার ভাববেন না যে আমি সিগারেট খাই।
কিন্তু কথা হলো এই বাড়িতে সিগারেট আবার কে খায়? মামা তো কখনোই খাবে না। মামি জানলে তো মামার অবস্থা নাজেহাল করে ছাড়বে। আর এই বাড়ির কাজের লোকও তো খাবে না, কারণ মামি তো এসব একদমই পছন্দ করে না। তবে কি ঋতু? না, আমি এবার এসব কি ভাবছি, ও তো মেয়ে, এসব আবার ও খাবে? তারপর কিছু সময় পর ভেবে দেখলাম খেতেও পারে, কারণ একটি বা দুটি না, পুরো 6টা বেনসন লাইটের প্যাকেট। তাহলে কি ঋতু সিগারেট খায়? যাক, তাতে আর কি, কে খেলো তাতে আমার বা জেনে কি। তারপর ছাদের এপাশ থেকে ওপাশে হাঁটছি, ভালোই লাগছে বিকেলবেলা এভাবে ছাদে হাঁটতে। কোনো খোলাহল নেই, আর মামার বাড়ির আশেপাশে কোনো বাড়িও নেই। তারপর হঠাৎ ছাদের এক পাশে কেমন যেন একটা গন্ধ আসছে। তারপর সেই গন্ধ করতে আসছে তা খুঁজতে ছাদের এক পাশে গেলাম, আর সেখানে গিয়ে দেখি যে একটি বালতিতে কিছু কাঁচের বোতল রাখা। তারপর সেগুলো ভালো করে দেখে তো আমি অবাক, এ তো মদের বোতল। কিন্তু বাড়িতে মদের বোতল তা কি করে? কারণ মামা তো অনেক ধার্মিক মানুষ, আর মামি তো এইসব সহ্য করতে পারে না। তবে কি ঋতু, সে কি সিগারেটের সাথে মদও খায়? আমি কি জায়গায় আসলাম? ঋতু সেই সাথে হলে মদও খায়? তারপর আমি আর এসব গন্ধ সহ্য করতে না পেরে সেখান থেকে ছাদে চলে আসি। মদের বোতল ছাদে আছে, তবুও কি কেউ দেখতে পেল না। তারপর দেখি একজন লোক ছাদে আসছে, মনে হয় কাজের লোক, কারণ বাসায় তো মামা মামি আর ঋতু ছাড়া কেউ থাকে না, বাকি সবাই কাজের লোক। তারপর আমি সেই লোককে ডাকলাম, ভাই এদিকে একটু শুনুন তো। জি বলেন। আচ্ছা, আপনি কি এই বাসায় কাজ করেন? কেন? না, আপনাকে কিছু কথা বলার ছিল। তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। এই ছাদে কি কেউ আসে? না, তেমন তো কেউ আসে না। কেন, কি হয়েছে? আপনারা কি কেউ সিগারেট খান? কি বলেন? সিগারেট খেলে তো এখানে চাকরি থাকবে না। ও তাই? তাহলে যে এখানে আমি অনেকগুলো সিগারেটের প্যাকেট দেখছি। না মানে, আসল। কি আপনি খান? না না না, আমি এসব খাই না। তাহলে কি খায়? কাউকে বলবেন না তো? না, কাউকে বলবো না, আপনি বলুন। আসলে ঋতু ম্যাডাম খায় প্রতিদিন রাতে ছাদে এসে, কিন্তু বড় স্যার ম্যাডাম জানে না, আর আমাকে বলেছে কাউকে না জানতে। ও, আর এই পাশে যে মদের বোতল দেখলাম তার? গতকাল ঋতু ম্যাডাম তার বান্ধবীদের সাথে পার্টি করেছে, সেই দিন বড় স্যার ম্যাডাম বাসায় ছিল। আপনি আবার বড় স্যার ম্যাডামকে এসব বইলে দিন না, ঋতু ম্যাডাম জানতে পারলে আমার চাকরি থাকবে না। আচ্ছা, কাউকে বলবো না, তাহলে আপনি এখন যান। ঠিক আছে। তারপর কাজের লোক চলে যায়, আর আমি ভাবছি ঋতু শেষে কিনা সিগারেট মদও খায় না, ভাবতেই কেমন যেন লাগছে। তারপর আমি নিচে চলে আসলাম। একটু আগে মাগরিবের আজান দিল, তাই মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। তারপর রুম থেকে নিচে নেমে আসলাম, এসে দেখি মামা সবাই বসে আছে আর চা খাচ্ছে। তারপর আমাকে দেখে বলল, কিরে এতক্ষণ কোথায় ছিলি? এই তো মামা, চা দিয়েছিলাম। আর তারপর মাগরিবের নামাজ পড়ে আসলাম। তা বেশ, এখন বস, চা খা। ঠিক আছে মামা। তা ঋতুকে দেখছি না যে, ওকে এখনো আসেনি? না, এখনো আসেনি। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি। আমি জানি মামা মামি ঋতুর প্রতি বেশি দুর্বল, যাই হোক না কেন তাদের একমাত্র সন্তান বলে কথা। তারপর মামি চা নিয়ে এসে দিল আর বসলো, আমিও চাটা নিলাম। তারপর মামি বলল, তুই আবার ঋতু তখনকার ব্যবহারে মন খারাপ করিস নাই তো? আরে না মামি, তুমি অনেক কিছু বলো, ঋতুকে আমি নিজের ছোট বোনের মতো দেখি, আমি ওর কথা কিছু মনে করিনি। কিছু মনে করিস না বাবা, ওকে আর কি বলবো বল, একটাই মাত্র মেয়ে আমাদের, কিছু বলতেও পারি না। না মামি, তুমি তখন ওকে ভাবে না মারলেও পারতে। আহা, তোমরা কি খালি এইসব বলবে? ছেলেটা কত দূর থেকে এলো, ওর সাথে কোথাও একটু গল্প করব, তা না তোমরা কিসের কথা শুরু করলে? হ্যাঁ মামা, তুমি বলো। তা তোর মা বাবা কেমন আছে? বাবা মা ভালো আছে। তার হৃদয় কেমন আছে? হৃদয় ভাই ভালো আছে। তা তুই তোর বাবা মাকে সাথে নিয়ে আসতি। আসলে বাবার অফিসে এখন ছুটি নেই তো, তাই আর কি। তা শুনলাম হৃদয় নাকি বিয়ে করেছে। হ্যাঁ, মা তো ভাইকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তা হবে না, তা তোর আবার কবে বিয়ে হবে তা শুনি। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ করলাম। নেক্সট পার্ট লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।